বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি রাজনীতিবিদ নই, রাজনৈতিক বিশ্লেষক নই। আমি দেশে যেটা ঘটে, দেশের বুদ্ধিজীবী নীতি নির্ধারকরা যা বলে থাকেন সেই কথাগুলো আমি একটু সামারাইজ করে আমার ফেসবুক ফ্রেন্ডসদের অবগতির জন্য একটু বলার চেষ্টা করি। একটি বিশেষ রাজনৈতিক দল, যেটি মুসলমানের অত্যন্ত প্রাণের একটি সংগঠন, যারা আল্লাহ এবং রসুলের কথা বলে। আমার জীবদ্দশায় আমি প্রায় 60 বছর দেখেছি তাদের রাজনীতি। 60 বছরে তাদের রাজনীতির কৌশলের কোনো ত্রুটি নেই, রাজনীতির কর্মসূচির কোনো ত্রুটি নেই, রাজনৈতিক ভূমিকার কোনো ত্রুটি নেই। কিন্তু জানি না কোন অদৃশ্য কারণে তারা ক্ষমতায় দেওয়া তো দূরের কথা, বিরোধী দল হওয়া তো দূরের কথা, বিরোধী দল হলো সংসদে গিয়ে এলাকার লোকদের ব্যাপারে কিছু কথা বলতে পারতেন। বিরোধী দল তো হওয়া দূরের কথা, তারা জামানত ফেরত পায় না। বিএনপির সাথে জোট করে, 4 দলীয় ঐক্য জোট করে দুইটি মন্ত্রিত্ব পেয়েছিল। সেই দুইটি মন্ত্রিত্ব পেয়ে তাদের পরিণতি সম্ভবত ভালো হয়নি। এই মন্ত্রিত্ব হওয়ার কারণে তদানীন্তন স্বাধীনতার পক্ষের শক্তির চোখের কাটা হয়েছিল। সে বিবেচনায় অনেকটা তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছে। আমি যদি নাম উল্লেখ করি, দেলোয়ার হোসেন সাঈদী, তিনি ছিলেন এদেশের 18 কোটি মানুষের নয়নের মণি। হিন্দু মহিলারা রিক্সা থামিয়ে মাঘের দাঁত কাঁপানো শীতের মধ্যে তার ওয়াজ শুনত। এই নিষ্পাপ লোকটাকে যখন রাজনীতিতে টেনে নিয়ে তাকে সংসদে পাঠানো হলো। সংসদে গিয়া তিনি কি কথা বলতে পারছেন, তার কোন কথা গ্রাহ্য হয়েছে সংসদে, কোন বিল তিনি পাস করতে পেরেছেন? বরং সংসদে কথা বলতে গিয়ে সংসদ ভবন থেকে বাল্ব, লাইট ছিঁড়ে পড়েছে তার মাথার উপরে। এটা শুধু আমারই মনে আছে তা না, সকলেরই মনে আছে। ভাগ্য ভালো, আল্লাহর রহমত, আল্লাহ রাসূলের সুন্নত মাথায় ছিল, টুপির উপর দিয়েই চলে গেছে। তা না হলে তার মাথা ফেটে বিদ্যুতায়িত হয়ে ক্লোজ সার্কিট শটে হয়তো মারাও যেতে পারত। আল্লাহ রহম করেছে। এই একটি মাত্র কারণেই তাকে যুদ্ধ অপরাধী করা হয়েছে। তিনি যদি এমপি নির্বাচিত না হতেন, সংসদে গিয়ে কথা না বলতেন, তবে হয়তো ডক্টর হুমায়ুন আহমেদের বাবা পুলিশ অফিসারকে হত্যার আসামি তাকে করা হতো না। হয়তোবা পাড়ের হাটে হুমায়ুন আহমেদের পিতাকে তিনি হত্যা করেছেন রাজাকার থাকা অবস্থায়, বদর বাহিনী থাকা অবস্থায়। এইটা তো জামাতের ভিতরে এত বড় বড় আইনজীবী, ডক্টর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, বর্তমানে চিফ প্রসিকিউটর, সে সময় তরুণ একজন আইনজীবী ব্যারিস্টার তাজুল ইসলাম,
মতিউর রহমানের ছেলে ছিলেন আইনজীবী, এরকম জামাতের অনেক আইনজীবী ছিলেন। কেউ তো এটাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। শেষ পর্যন্ত দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়েছে। 72-তে জন্ম হয়নি এমন মেয়েকে জনতার আদালতে জাহানারা ইমামের নেতৃত্বে জনতার আদালতে রমনা রেসকোর্সে ময়দানে সাক্ষী দিয়েছে দেলোয়ার হোসেন সাঈদী তাকে ধর্ষণ করেছে। সেই সময় ওই মেয়ের জন্ম হয়নি। এই ডাহা মিথ্যা কথাও জামাতের আইনজীবীরা প্রমাণ করাতে ব্যর্থ হয়েছে। এতেও তার ফাঁসির রায় হয়েছে। তিনি হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ডাকে, সেটাও তার অপরাধ। সেই অপরাধও তার যাবজ্জীবন অর্ডার হয়েছে। জানি না কী কারণে জামাতের প্রতি এত রক্তচক্ষু সরকারের আমার জানা নেই। আমি এখন বলতে চাচ্ছি, গত কয়েকদিন আগে অল্প বয়সের একটি ছেলে কওমি মাদ্রাসার ছাত্র, সে বলতেছে যে আওয়ামী লীগ এবং বিএনপির দ্বারা কওমি মাদ্রাসার যতটুকু ক্ষতি হয়নি, জামাত ক্ষমতায় গেলে তার চেয়ে বেশি ক্ষতি হবে কওমি মাদ্রাসার। তাহলে আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশে হাজারে হাজারে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা এই ইসলামী সংগঠনকে ভোট দিবে কি দিবে না। চরমনাইর পীর সাহেব জামাত সম্পর্কে যা বলে এটা সকলেরই জানা। তাবলিগ সংগঠনের এক মুরব্বী জামাত সম্পর্কে যা বলেছে আপনারা জানেন। তাহলে বোঝেন এই শ্রেণীর লোকেরা জামাত ইসলামকে ভোট দিবে কি দিবে না। কুয়াকাটার মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান, তার ছোট ভাই হাবিবুর রহমান ভালো মাপের একজন বক্তা এবং আলেম। তিনি স্পষ্টত তার বক্তব্যের শুরুতে বলে, জামাতের থেকে দূরে থাকবেন, জামাতের সাথে হাত মিলাবেন না, ধ্বংস হয়ে যাবেন। বর্তমানে অনেক পত্রপত্রিকার সম্পাদক এবং বড় বড় বুদ্ধিজীবীরা বলে, জামাত তো ইসলামী সংগঠন না, এরা ধর্ম ব্যবসা, এরা ইসলামের নাম বিক্রি করে এরা মুনাফিকি করে। সম্ভবত নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি বলেছেন, জামাত তো একটা মুনাফিকের দল। এমনিভাবে দেশের বুদ্ধিজীবীদের যদি এই মন্তব্য হয়, তাহলে জামাতকে কজন মুসলমানে ভোট দেয় বা দিবে? আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে চাকরিজীবী মহিলা, এনজিও কর্মী, তাবলিগ, পীরের মুরিদ এবং সুদী ব্যবসায়ী, ব্যাংকের কর্মচারী কর্মকর্তা, এরা জামাত ইসলামকে ভোট দেয় না। এমনিভাবে জামাত ইসলামকে ভোট না দেওয়ার মুসলমানদের মধ্যে 12 শ্রেণীর লোক এসেছে। আমি এই কথাগুলো বলায় জামাতের বিরুদ্ধচারণ করছি না, জামাতের বিপক্ষে বলছি না, বিষোদ্গার করছি না, জামাতের কানে যাতে পানি যায়, জামাত যাতে একটু সতর্ক হয় কিভাবে মুসলমানদের ভোটগুলো পাওয়া যায়, সেই জন্য বলছি। এটা একটু বিবেক বিবেচনা করে বিবেক খাটিয়ে দেখা দরকার। আমার এই কথাগুলো বলছি, জামাতের লোকেরাও শুনবে, সাধারণ লোকেরাও শুনবে, এবং না হয় 10টা লোক ভাববে যে আমি কি
জামাতের হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি না জামাতের অমঙ্গলকামী হয়ে বলছি? একটু ভাবা উচিত। এই সুদী ব্যাংকের সাথে জড়িত হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক এরা জামাতকে ভোট দিবে? কেন দিবে না সেই ব্যাখ্যা কি আমি করব? সুদমুক্ত ব্যাংক জামাত চালু করেছে, নিশ্চয়ই সুদযুক্ত ব্যাংকগুলো বন্ধ করে দিবে। জামাত চাকরি থেকে নারীকে ছাঁটাই করে দিবে। প্যান্ট শার্ট পরে সাইকেল চালিয়ে গ্রামে চলে যায় এনজিও কর্মীরা, এনজিও বন্ধ করে দিবে। এটাই তো সকলের ধারণা। এই ধারণা কি আমার? এটাই তো সকলে মনে করে। জামাত মহিলা চাকরিজীবীদেরকে বোরকা পরাতে বাধ্য করবে। শেষ পর্যন্ত হিন্দু মহিলাদের কি করে জানি না, এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। তো আমি এ ব্যাপারে আর কি বলবো? আমি শুধু, এবং জামাতের যে মুখপাত্র আছেন এরা ডক্টর ইউনূসকে সুদখোর বলেই যাচ্ছেন। ইদানিং একটু কম বলেন। কেন বলেন? যে এইগুলো বলে কোনো রাস্তা পরিষ্কার হচ্ছে না। যে উদ্দেশ্য বলে সেই উদ্দেশ্য সফল এবং চরিতার্থ হচ্ছে না। তো আমি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এগুলো বিশ্লেষণ করার যোগ্যতা আমার নেই। একটা কথা আবার স্মরণ করিয়ে দেই, আবার বলি সাধারণ মানুষের পক্ষ থেকে, যেভাবে অন্যায়ের দমন চলছে, বড় বড় প্রাক্তন সচিব, সিইসি, ডিসি, এসপি, পুলিশ, সরকারি চাকরিজীবী যারা ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে, কিন্তু প্রকৃত দোষী সেই তদানীন্তন সরকার প্রধান, প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব, র্যাবের প্রধান সেই হাসান মাহমুদ, সেই আরাফাত, যারা বিতর্কিত ছিল, সেই হাউন আঙ্কেল, সেই বিপ্লব, মোস্ট ওয়ান্টেড, যাদেরকে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি গাছার বৃক্ষের পল্লবে পল্লবে, প্রতিটি ধুলিকণায় বালুকণায় বলছে যে সেই বিপ্লব, হারুন আঙ্কেল, সেই বেনজির, এদের যে অপরাধ, এদের যে অত্যাচার, সেই বেনজির কোন ধরনের অপরাধ অত্যাচার না করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সংখ্যালঘুদের জায়গা জমি দখল করে, সেই রাজৈরে জায়গা দখল করে তিনি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন। আজকে তিনি ধরাছোঁয়ার বাহিরে। আজকে নুরুল হুদা একজন আমলা, সে অপরাধ করেছে, সে রাষ্ট্রের টাকা তছরূপ করেছে, হাজারে হাজারে কোটি টাকা ইলেকশনে ব্যয় করেছে, কিন্তু ইলেকশন প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার, পিসফুলি হয়নি, গণতন্ত্র যাচাই হয়নি, 36% ভোট কাস্ট হয়েছে। সেদিক থেকে সে এটা অপরাধী। কিন্তু তার মতো একজন শিক্ষিত লোক, সে তো গরু চুরি করে নাই, সে তো মুরগি চুরি করে নাই, পকেট কাটে নাই। তাকে জনগণ যেভাবে অপমান করেছে, জুতার মালা পরিয়ে দিয়েছে, সৈয়দা রেদওয়ানা হাসানের সাথে আমরা একমত। যেই লোকগুলো তাকে অপমান করেছে, ওই যে মোবাইল হাতে সুন্নাতি পোশাক পরা এক ভদ্রলোক স্বৈরাচার করতে সহায়তা করেছে, এই কথা বলে জুতার মালা পরিয়ে দিয়েছে। আমরা মনে করি ওনাকে যারা অপমান করেছে সেই লোকগুলোর বিচার আগে হোক, সেই লোকগুলোকে রিমান্ডে নেওয়া হোক এবং তাদের আইনের আওতায় আনা হোক।
এমনিভাবে দেশের অপরাধী আইন কেউ হাতে নেবে না, আইন আপন গতিতে চলবে। যে যতটুকু অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি সে পাবে। আমি আর একটা কথা বলে শেষ করব, সেটা হলো এদেশের মানুষের এবং জুলাইয়ের আন্দোলনকারী যারা, সমন্বয়কারী যারা, তাদের মনের অব্যক্ত কথা হলো এই: সংস্কার হবে, অপরাধীদের শাস্তি হবে, জুলাই সনদ প্রকাশ করা হবে, গেজেট প্রকাশ করা হবে। জুলাইয়ের আন্দোলনে যারা জড়িত তাদের জন্য যত প্রকার সুযোগ সুবিধা রয়েছে এইগুলো বাস্তবায়িত হবে এবং 2014, 2018, 2024 ইলেকশনের সাথে যারা জড়িত এদের বিচার হবে, সংস্কার হবে, নির্বাচনী পরিবেশ তৈরি হবে, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে, তারপরে ইলেকশন হবে। এতে সময় কতটুকু লাগবে এটা আমরা বলতে পারি না। তবে লন্ডনে দুজন নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নির্বাচনের ডেট যদি চূড়ান্ত করা হয়, এইটা সম্ভবত গ্রহণযোগ্যতা পাবে না। দেশের গণতান্ত্রিক ভাবাপন্ন মানুষের কথা এই যে এত বড় একটা বিষয়, এত বড় একটা ইস্যুতে দেশের রাজনৈতিক দলের নেতা কর্মী এবং দেশের সুশীল সমাজ এবং সংস্কার কমিটির সদস্য, সংস্কার কমিটির প্রধান, এদের সমন্বয়ে এই ডিসিশন নেওয়া দরকার বলে সকলে মনে করে। আশা করি এই শুভ কাজটি এবং শুভ বুদ্ধির উদয় হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।